রাইটিং টাস্ক 2 এর থার্ড লেকচারে আমরা আজকে শিখব কিভাবে ইন্ট্রোডাকশন শুরু করতে হয়। ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমাদেরকে যে যে জিনিসগুলো মনে রাখতে হবে এবং কিভাবে আমরা ইন্ট্রোডাকশন লিখবো সেটি সম্বন্ধে আমরা পরের স্লাইডগুলোতে জানতে পারবো। লেকচার 2 তে আমরা দেখেছি ইন্ট্রোডাকশনের জন্য কোন কোন জিনিসগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ একটি ইন্ট্রোডাকশনে কোন কোন সেন্টেন্সগুলো থাকতে পারে এবং কি কি টাইপ অফ সেন্টেন্স থাকতে পারে। ফার্স্টলি আমরা এখানে দেখবো যে আমরা সেন্টেন্সগুলো লেখার জন্য বা একটি ইন্ট্রোডাকশন কমপ্লিটলি বেস্ট একটি ইন্ট্রো ক্রিয়েট করার জন্য আমাদের সেই সকল টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো সম্বন্ধে কি কি জানতে হবে। ফার্স্টলি আসে হুক সেন্টেন্স। হুক সেন্টেন্স আমরা বলেছি সেকেন্ড লেকচারে যে হুক সেন্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রোর প্রথম, ইন্ট্রো হোক বা যেটি হোক, একটি রাইট আপের বা যে কোনো একটি আর্টিকেলের বা যে কোনো একটি এসে হোক বা যে কোনো একটি প্যারাগ্রাফের প্রথম, প্যারাগ্রাফটি যখন শুরু হয় বা এসে যখন শুরু হয় তার প্রথম সেন্টেন্স হচ্ছে হুক সেন্টেন্স। আমরা এটি হুক সেন্টেন্স কিভাবে লিখবো? হুক সেন্টেন্স হবে এমন একটি সেন্টেন্স যেটিতে বেশ কিছু জিনিস থাকবে। প্রথমত এমন কিছু আইডিয়াস থাকবে যেটি বোঝা যাবে যে পুরো প্যারাগ্রাফটি বা পুরো রাইট আপটি অ্যাকচুয়ালি কি নিয়ে আমরা লিখছি। হুক সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ডস থাকবে যেটি রিডার অ্যাট্রাকশন একদম কেড়ে নিয়ে আসতে পারবে। রিডার যেন প্রথম সেন্টেন্স পড়েই পরবর্তী সেন্টেন্সগুলো বা পুরো হোল প্যারাগ্রাফ পড়ার জন্য একটি অ্যাটেনশন দিয়ে দিতে পারে বা একটি অ্যাট্রাকশন ফিল করে। পাশাপাশি হুক সেন্টেন্সে রিডার যেন এটিও পড়ে এটিও বুঝে যে পুরো প্যারাগ্রাফটি বা পুরো রাইট আপটি অ্যাকচুয়ালি কি নিয়ে লেখা হচ্ছে। বেসিক্যালি টাইটেলে যেটি থাকে, আমরা যখন কোনো টাইটেল দিব না তখন টাইটেলের বদলেই হুক সেন্টেন্স পড়ে যেন একজন রিডার বুঝে উঠতে পারে যে পুরো রাইট আপটি অ্যাকচুয়ালি কি নিয়ে। সেটি হুক সেন্টেন্স লেখার জন্য আমাদের কিভাবে লিখতে হবে? দ্য বেস্ট ওয়ে টু রাইট এ হুক সেন্টেন্স ইজ বেসিক্যালি এক্সপ্লেইনিং অর সামারাইজিং যে আমরা পুরো প্যারা বা পুরো রাইট আপটি কি নিয়ে লিখছি উইদিন ওয়ান সেন্টেন্স, যেটা দিয়ে অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং কিছু একটা লেখা যেতে পারে। হুক সেন্টেন্স লেখার পরপরই ইন্ট্রোতে আমাদের থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হুইচ মিনস সেই হুক সেন্টেন্সেরই অথবা কোয়েশ্চেনেরই একটি প্যারাফ্রেজ। সো ব্যাকগ্রাউন্ড কি? হুক সেন্টেন্সের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোয়েশ্চেন বা যেটি নিয়ে আমরা লিখছি সেটির একটি প্যারাফ্রেজ। ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে হয়? ব্যাকগ্রাউন্ড দিতে হয় হচ্ছিল প্যারাফ্রেজিং এর মাধ্যমে। আমরা কোয়েশ্চেনে যেটি পেয়েছি সেটির অ্যান্সারকেই বা সেটির সেই স্টেটমেন্টটাকেই আমরা অ্যাকচুয়ালি একটু ঘুরিয়ে পিছিয়ে আর একটু ইলাবোরেটলি লিখবো উইদিন ওয়ান সেন্টেন্স এগেইন। ইন্ট্রো লাস্ট সেন্টেন্সটা হচ্ছে এটাকে বলে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট হচ্ছে পরবর্তী প্যারাগ্রাফগুলো আমরা যা নিয়ে লিখছি সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। সো হোয়াট ইজ থিসিস স্টেটমেন্ট? থিসিস স্টেটমেন্ট ইজ বেসিক্যালি আমরা পুরো প্যারাগ্রাফের মেইন ডেসক্রিপশন যা যা নিয়ে হবে সেটি, পুরো প্যারাগ্রাফ বা সরি পুরো রাইট আপের বা পুরো অ্যান্সারে আমাদের অপিনিয়ন কি সেটি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট কিভাবে কনস্ট্রাক্ট করে? থিসিস স্টেটমেন্ট কনস্ট্রাক্ট করতে হয় এখানে আমাদের অপিনিয়ন থাকবে, এখানে রিজনিং থাকবে যে আমরা কেন ওই অপিনিয়নটা ক্যারি করি, এবং সেই রিজনিংটা নিয়ে অ্যাকচুয়ালি পরবর্তী দুটো বা পরবর্তী তিনটি বডি প্যারাগ্রাফে সেটি নিয়ে লেখা হবে। সো থিসিস স্টেটমেন্ট আর হুক সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? হুক সেন্টেন্স হচ্ছে প্রথম সেন্টেন্স, থিসিস স্টেটমেন্ট হচ্ছে লাস্ট সেন্টেন্স ইন্ট্রো এর। হুক সেন্টেন্স অ্যাকচুয়ালি রিডারকে অ্যাট্রাক্ট করে এবং রিডারকে বলে যে অ্যাকচুয়াল পুরা রাইট আপটা বা পুরো অ্যান্সারটা কি নিয়ে আমরা লিখছি। থিসিস স্টেটমেন্ট হচ্ছে রিডারকে বলে আমাদের অপিনিয়ন কি, পুরো স্টেটমেন্টটা বা পুরো কোয়েশ্চেনটা সম্বন্ধে আমাদের কি আইডিয়া এবং পুরো রাইট আপে আমরা কোন কোন আইডিয়াগুলো সম্বন্ধে লিখব। হুক সেন্টেন্সে পুরো রাইট আপ সম্বন্ধে বলে, থিসিস স্টেটমেন্টে রাইট আপে আমরা কি কি নিয়ে লিখছি সেটা নিয়ে বলে। এবার আমরা একটি স্যাম্পল কোয়েশ্চেনে চলে আসি। প্রথমতই হচ্ছে আমাদের যেহেতু 60% অর্থাৎ হাইয়েস্ট বা মেজরিটি অফ দ্য মার্কস আর অ্যালোকেটেড টু রাইটিং টাস্ক 2, আমাদের কাজ হচ্ছে যেন আমরা প্রথমেই কোয়েশ্চেনের জন্য অ্যাটলিস্ট 5 মিনিটের মতো এক্সপ্লেন করি। এখানে আমরা এখানে কোয়েশ্চেনটা বুঝবো, আমরা এখানে আমাদের অপিনিয়নটা নিজেদের মাথায় রেডি করে নিব এবং অপিনিয়নটার পিছনে রিজনিং কি সেটিও আমরা আমাদের নিজেদের মাথায় রেডি করে নেব, যাতে করে পুরো ইন্ট্রোডাকশনটি লিখতে ইজিয়ার হয়। তো প্রথমেই হচ্ছে আমাদের একটা টপিক দিচ্ছে। টপিকটা কি? ইউজুয়ালি একটি স্টেটমেন্ট। দেখেন এখানে লাস্টে ফুল স্টপ দেওয়া, তার মানে হচ্ছে এখানে কোনো কোয়েশ্চেন নেই, ইটস অ্যাকচুয়ালি এন স্টেটমেন্ট। নাও কোয়েশ্চেনটা কি? ইন দ্য ফিউচার, হুইচ মিনস ফিউচার নিয়ে আমাদেরকে লিখতে হবে, nobody will buy printed newspapers or books because they will be able to read everything they want online without paying। মানে ফিউচারে কেউ নোবডি উইল বাই প্রিন্টেড নিউজ পেপার, কেউ নিউজ পেপার কিনবে না অথবা বুকস কিনবে না, হুইচ মিনস কোনো প্রিন্টেড কপি কিনবে না। আমরা বুঝতে পারছি। তাহলে তারা কি করবে?
দে উইল রিড এভরিথিং অনলাইন। অনলাইনে সবাই পড়বে, কিভাবে পড়বে? ফ্রি পড়বে, উইদাউট পেইং। সো আমাদের স্টেটমেন্টটা হচ্ছে, একজন বলছে যে ফিউচারে দেখা যাবে কেউ নিউজ পেপার, কেউ বই কিনবে না, সবাই অনলাইনে রিড করবে, অর্থাৎ রিড করবে, ভার্চুয়ালি পড়াশোনা করবে, ভার্চুয়ালি ফ্রিলি পড়বে, সবকিছু হাতের মুঠোয় থাকবে, কোনো কিছু আমাদের কিনতে হবে না। রাইট? আমরা স্টেটমেন্টটি পড়ে এইরকম অনেক কিছু আইডিয়া মাথায় আসলাম। দাও কেন আমরা একই জিনিস, একই স্টেটমেন্টকে এতভাবে বোঝার চেষ্টা করছি? যাতে করে আমরা প্যারাফ্রেজ করতে পারি, আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে, আমাদেরকে কনক্লুশনে, যে আমাদেরকে যে কোনো লেখার যে কোনো মাঝখানে অনেকবার প্যারাফ্রেজ করতে হতে পারে। দ্যাটস ওয়াই আমরা কোয়েশ্চেনটাকে বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝার ট্রাই করব। সো স্টেটমেন্টের পরে আমাদেরকে করতে হবে কি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো আপনাকে আইদার এগ্রি করতে হবে অথবা ডিসএগ্রি করতে হবে। ইউ ক্যান নট ডু বোথ, দুটো একসাথে করা যাবে না। আইদার ডিসএগ্রি অর এগ্রি, যে কোনো একটি করবেন। সাথে সাথে কি করতে হবে? আপনাকে রিজন দিতে হবে, সিম্পল। রিজনের পাশাপাশি আপনাকে কিছু রেলেভেন্ট এক্সাম্পল দিতে হবে। So give reasons for your answer and include any relevant examples from your own knowledge or experience. It can be from your own knowledge or আপনি যে কোনো রকমের এক্সপিরিয়েন্স বা এক্সাম্পল শেয়ার করতে পারেন, এবং অবভিয়াসলি অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস হতে হবে। এবার আমরা দেখবো এখান থেকে আমরা কিভাবে ইন্ট্রোটা শুরু করবো, শুরুর প্যারাগ্রাফটা কিভাবে লিখবো। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটি হবে আমাদের 3 সেন্টেন্সে। সো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হুক। হুক সেন্টেন্স হচ্ছে উইদাউট টাইটেল, যেন একজন রিডার বুঝতে পারে যে পুরো রাইট আপটা অ্যাকচুয়ালি কি নিয়ে। সো হুক সেন্টেন্সটা হচ্ছে অনেকটা এরকম, ইট উইল বি হার্ড টু রিকল দ্য লাস্ট ডে ইন আওয়ার লাইফস। আমাদের জীবনের এমন দিনটি মনে করা বা রিমেম্বার, খুঁজে পাওয়াটা টাফ হবে। when you used to wake up in the morning, যখন আমরা সকালে উঠতাম, and watch our dads sitting in his rocking chair, এবং আমাদের বাবাকে দেখতাম তার রকিং চেয়ারে অর্থাৎ ইজি চেয়ারতে বসে আছে, with a newspaper in his hand and a sturdy reading glass. তার মানে কি বলছি, আমরা দেখতাম রকিং চেয়ারে আমাদের বাবা বসে আছে, একটি নিউজ পেপার হাতে নিয়ে এবং একটি রিডিং গ্লাস চোখে পড়ে। সো আমাদের রিডার হিসেবে আপনি এখান থেকে কি বুঝছেন? আপনি একজন রিডার, এখন আমি রাইটার, আপনি রিডার। সো এই সেম কোয়েশ্চেনে যখন আমি হুক সেন্টেন্স লিখতে যাচ্ছি, অ্যাজ আ রাইটার আপনি দেখছেন যে আমি খুব সুন্দরভাবে একটা সেন্টেন্স লিখছি, হ্যাঁ অনেক বড় হয়েছে, বাট এই সেন্টেন্সের মধ্যে আমি আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। কিভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি? আমি একটি মেমোরি সম্বন্ধে বলছি, বা আমি পাস্টের কোনো একটা মেমোরিকে রিমেম্বার বা রিকল করতে বলছি, যেটি এখন আর পাওয়া যায় না। সো আমি অনেকটা নস্টালজিয়াতে নিয়ে যাচ্ছি আপনাকে, রাইট? সো আপনাকে অ্যাট্রাক্ট করছি এভাবে আমি সাইকোলজিক্যালি। পাশাপাশি আমি এটিও দেখাচ্ছি যে কোয়েশ্চেনে আমাকে বলেছে নিউজ পেপার পড়া, রাইট? নিউজ পেপার পড়া। সো আমি এই ওয়ার্ডগুলো যেন এখানে ইউজ করি, আমি বুঝাতে যাচ্ছি যে আমার পুরো রাইট আপটি কি নিয়ে হচ্ছে। সো আমি নিউজ পেপার পড়া নিয়ে বলছি, রিডিং গ্লাসের কথা বলছি, এবং এইটা যে আগে হতো, রিকল, ইট উইল বি হার্ড টু রিকল। সো এই জিনিসগুলো যে আগে হতো আমি এটি বলছি। সো একই সাথে এই পার্টিকুলার সেন্টেন্সে বোঝা যাচ্ছে, অ্যাজ আ রিডার আপনি বুঝতে পারছেন যে পুরো রাইট আপটি রিডিং নিয়ে, যেটি আগে মানুষজন করতো এখন আর করে না। তার মানে আমি এমন কোনো আইডিয়া আনবো পুরো রাইট আপে যেটি অ্যাকচুয়ালি জাস্ট নিউজ পেপার হাতে নিয়ে পড়া বা ফিজিক্যালি কোনো বই পড়ার অপোজিট, হুইচ মিনস আমরা অনলাইনে বা অন্য কোনোভাবে এখন পড়ি, সেই আইডিয়া নিয়ে লিখবো হয়তো। সো আপনি জানার চেষ্টা করছেন, আচ্ছা কি নিয়ে তাহলে লিখবে। রাইটারটি বলছে যে নিউজ পেপার এখন আর পড়ে না কেউ, সো কি পড়ে, কিভাবে লিখবে, তার আইডিয়াটি কি, সে কি বলতে চাচ্ছে। এই জন্য সে পরের সেন্টেন্সগুলোতে পড়বে। অ্যাজ আ রিডার আপনি পরের সেন্টেন্সগুলো পড়তে চাবেন যে এর পরপরই কি আসছে, পুরো রাইট আপটি অ্যাকচুয়ালি কি নিয়ে লিখছে। পুরো রাইট আপের আইডিয়া আমি পাচ্ছি টাইটেল হিসেবে, কিন্তু পুরো রাইট আপটি কি নিয়ে লিখতে যাবে, তার আইডিয়াটি কি। সো এভাবে আমি রিডারকে হুক সেন্টেন্স দিয়ে অ্যাট্রাক্ট করলাম। এবারে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আগে একটু স্টেটমেন্টটাকে মার্ক করে দিই। ব্যাকগ্রাউন্ডটা কি হবে, যেটি আমি হুক সেন্টেন্স লিখেছি, হুক সেন্টেন্সে আমি পুরো আমার রাইট আপ যে আইডিয়াটি দিয়েছি তার একটি এলাবোরেশন বা ডেফিনিশন বা এক্সপ্লেনেশন, যাই বলেন না কেন। পাশাপাশি এটি হতে হবে কি, কোয়েশ্চেনের একটি প্যারাফ্রেজ টাইপ।
তো আমার ব্যাকগ্রাউন্ড এরকম, দ্য টাইম ইজ অ্যাট দ্য কর্নার অফ আওয়ার আইজ when printed pages become like an extinct species and online readings will take over our lives if it has not already. সেখানে আমাকে অনেক জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমি বলেছি টাস্ক 2 মানে অনেক গ্রামার রেঞ্জ দেখানো, অনেক ওয়ার্ডের রেঞ্জ দেখানো, ইডিয়মস এন্ড ফ্রেজ অনেক অনেক করে বলা। সো এখানে আমাদের একই সেন্টেন্সে কিন্তু অনেক কিছু ইউজ হচ্ছে। ফার্স্ট অফ অল এই কমাটি দেখেন, এখানে পাংচুয়েশন ইউজ হচ্ছে, প্লাস এখানে আমি ইফ দিয়ে একটি ছোটখাটো সেন্টেন্সের হাফ পার্ট লিখেছি। তার মানে আমি ইফ দিয়ে একটি সেন্টেন্স ক্রিয়েট করেছি, ওয়ান কাইন্ড অফ গ্রামার। আমি অ্যান্ড দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করেছি, অ্যান্ড হচ্ছে কম্পাউন্ড গ্রামারের একটা পার্ট। সো আমি কম্পাউন্ড একটা সেন্টেন্স ক্রিয়েট করেছি। এক্সটিংক্ট স্পিসিস, নিউজ পেপারের সাথে কেউ একজন যে এক্সটিংক্ট স্পিসিস ওয়ার্ডটা আনতে পারে, সেটাও কিন্তু ইনোভেটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং বোঝাচ্ছে। সো আপনি এখানে আপনার রেঞ্জ অফ ওয়ার্ড, রেঞ্জ অফ আন্ডারস্ট্যান্ডিং, রেঞ্জ অফ রাইটিং ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বোঝাতে পারছেন, রাইট? দেন কর্নার অফ আওয়ার আইজ, ফ্রেজ, আপনি একটি ফ্রেজ ইউজ করে ফেলেছেন এখানে। সো একই সেন্টেন্সে অনেক কিছু কিন্তু আছে। এখন সেন্টেন্সটি কিভাবে একটি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স হিসেবে কাউন্ট হচ্ছে? The time is at the corner of our eyes when printed pages become like an extinct species. এমন সময় খুব কাছাকাছি চলে এসেছে যখন প্রিন্টেড পেজেস আর পাওয়াই যাবে না দেশে, এক্সটিংক্ট স্পিসিসের মতো, যেন মহামারীর মতো এটি চলে যাবে, আর আসবে না। অ্যান্ড অনলাইন রিডিংস উইল টেক ওভার আওয়ার লাইফস। আমরা আইডিয়াটি এখানে বলে দিচ্ছি যে অনলাইন রিডিং নিয়ে আমাদের পুরো রাইট আপটা, এবং অনলাইন রিডিং যে আমাদের লাইফটার একটি বড় পার্ট হয়ে যাবে, সেটি নিয়ে আমরা বলতে চাচ্ছি এখানে। ইফ ইট হ্যাজ নট অলরেডি, যদি না অলরেডি হয়ে থাকে কোনো একটা ফিউচারে যে এটি হবে। তার মানে আমি এখানে কোয়েশ্চেনটায় ফিউচার নিয়ে বলছি, এই যে বললাম। সো কোয়েশ্চেনের একটি পার্ট আমরা প্যারাফ্রেজ করে দিচ্ছি এখানে। দ্য টাইম ইজ অ্যাট দ্য কর্নার অফ আওয়ার আইজ, মানে সেই সময়টা খুবই কাছে। সো আমি কিন্তু ফিউচারের একটা টাইমের কথা বলছি। when printed pages again, নিউজপেপার বা বুকস, প্রিন্টেড বুকসের একটি প্যারাফ্রেজ টাইপ। সো প্রিন্টেড পেজেস বিকাম লাইক অ্যান এক্সটিংক্ট স্পিসিস, মানে নো ওয়ান উইল রিড প্রিন্টেড পেজেস, প্রিন্টেড নিউজপেপার আর বুকস, এক্সটিংক্ট স্পিসিস, প্রিন্টেড পেজেস, এই যেগুলোতে আমি প্যারাফ্রেজ করে দিলাম। অনলাইন রিডিংস, অনলাইন ওয়ার্ডটি আছে কিন্তু অনলাইনে কি করবে? রিড করবে, অনলাইন রিডিংস। আবার প্যারাফ্রেজ করে আমি এবার আমার পার্টিকুলার কারেক্ট বা স্টেটমেন্টের আইডিয়াটা এখানে নিয়ে আসলাম। উইল টেক ওভার আওয়ার লাইফস, মানে অনলাইন রিডিংস আমাদের লাইফের একটা বড় পার্ট হয়ে যাবে, রাইট? সো পুরোটো আমাদের কি হচ্ছে? প্যারাফ্রেজ হচ্ছে। আমি যদি পিপি লিখে দিই তাহলে আই গেস সবাই বুঝতে পারবেন। সো পুরোটা আমাদের এখানে অ্যাকচুয়ালি প্যারাফ্রেজ করা হলো, স্টেটমেন্ট যেটি ছিল তার প্যারাফ্রেজ। The time is at the corner of our eyes when printed pages become like an extinct species. ফিউচারে কোনো এক সময়ে নিউজ পেপার আর বুক রিডিং একদমই হবে না, খুঁজেই পাওয়া যাবে না। অনলাইন রিডিংস উইল টেক ওভার আওয়ার লাইভস, মানে উইদাউট পে, ফ্রিতে আমরা সবকিছু অনলাইনে পড়াশোনা করব। ইফ ইট হ্যাজ নট অলরেডি, যদি এখনই না হয়ে থাকে, ফিউচারে কোনো এক সময় ডেফিনেটলি হবে। আমরা থিসিস স্টেটমেন্ট, আমরা হুক সেন্টেন্স লিখলাম, আমরা ব্যাকগ্রাউন্ড লিখলাম সেটির। এখনো আমাদের ইন্ট্রো কমপ্লিট হয়নি, কারণ আমাদেরকে ইন্ট্রোতে আমার আইডিয়া দিতে হবে যে আমি নিউজ পেপার পড়া নিয়েও জানি, আমি অনলাইন রিডিং যে হতে পারে, নিউজ পেপার যে একদমই থাকবে না বা বুকস যে একদমই থাকবে না সেটি সম্বন্ধে জানি, কিন্তু আমি মনে মনে কি বিলিভ করি যে অ্যাকচুয়ালি কি হবে। কারণ কি? কারণ আমাকে বলেছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। সো থার্ড সেন্টেন্সটা ইন্ট্রোর হচ্ছে আপনার আইদার এগ্রি অর ডিসএগ্রি, অর্থাৎ আপনার অপিনিয়ন নিয়ে হচ্ছে থিসিস স্টেটমেন্টটা ক্রিয়েট হবে। যেহেতু যে বললাম আপনার অপিনিয়ন, সো অলওয়েজ রিমেম্বার থিসিস স্টেটমেন্ট শুরু হবে লাইক দিস, ইন মাই অপিনিয়ন। সো দিস ইজ স্টার মার্কড। কেন? কারণ হচ্ছে থিসিস স্টেটমেন্ট সবসময় এভাবে শুরু হবে যখন আপনার অপিনিয়ন চাওয়া হবে। To what extent do you agree or disagree? So in my opinion, due to availability and affordability, the electronic modes will surely be on the verge of becoming more popular than traditional manners in the near future. So future electronic modes, আমরা কিন্তু এখানে আবার রিপিটিশন যাতে না হয় সেজন্য ইলেকট্রনিক মোডস একটা নতুন টার্ম নিয়ে আসলাম। অনলাইন রিডিং, ইলেকট্রনিক মোডস, কাইন্ড অফ সিনোনিম, যাতে করে
রিপিটেশন আমরা অ্যাভয়েড করতে পারি, এই জন্য আমরা নতুন একটি টার্ম নিয়ে আসলাম, ইলেকট্রনিক মোড, সেম অ্যাজ অনলাইন লিডিং, will surely be on the verge of becoming more popular. অনলাইন রিডিং বেশি পপুলার হয়ে যাবে দেন ট্র্যাডিশনাল ম্যানার। ইলেকট্রনিক মোড থেকে ট্র্যাডিশনাল ম্যানার কম পপুলারিটি থাকবে। ট্র্যাডিশনাল ম্যানার কি? যেগুলো হচ্ছে আমরা ফিজিক্যালি পড়ি বা হাতে নিয়ে পড়ি বা হাতে নিয়ে যেই কাজ করি। সো এগেইন নিউজ পেপার বা প্রিন্টেড কিছু পড়া, এটি যেন রিপিট করতে না হয়, এই জন্য আমরা নতুন আরেকটা টার্ম নিয়ে আসলাম, ট্র্যাডিশনাল ম্যানার্স। সো আমরা রিপিটিশন এখানে অ্যাভয়েড করলাম, রাইট, ইন দ্য নিয়ার ফিউচার। সো ফিউচারের কথা যেহেতু বলছি, সো নিয়ার ফিউচারটা আমরা এখানে রেখে দিচ্ছি। এখন কি বলেছিলাম, থিসিস স্টেটমেন্টের ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের অপিনিয়নটা, সেটা তো বুঝলাম যে আমি অ্যাকচুয়ালি এগ্রি করছি, রাইট, আইদার এগ্রি করতে হবে অথবা ডিসএগ্রি, নট বোথ। সো আমি এখানে এগ্রি করছি, ইন মাই অপিনিয়ন ইলেকট্রনিক মোডস উইল শিওরলি বি, ডেফিনেটলি হবে, এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝাই দিচ্ছি যে আমরা এগ্রি করছি। শিওরলি বি অন দ্য ভার্জ অফ বিকামিং মোর পপুলার, অনেক বেশি পপুলার হবে ট্র্যাডিশনাল অর্থাৎ ফিজিক্যাল পেপারের চেয়ে ফিউচারে, ভবিষ্যতে। যে থিসিস স্টেটমেন্টের সেকেন্ড পার্ট ছিল কি? সেকেন্ড পার্টটা ছিল আমাদের রিজনিংটা এখানে বলে দেওয়া। আমাদের এখানে অপিনিয়ন দিলাম, অপিনিয়নে আমি বললাম আমি এগ্রি করি। এখন আমাদের পরবর্তী প্যারাগ্রাফি খালি এই এগ্রি নিয়েই হবে তা তো না, আমরা কেন এগ্রি করি সেটা নিয়ে আমরা এক্সপ্লেইন করব পরবর্তী দুটো বডি প্যারাগ্রাফে, রাইট। সো সেই বডি প্যারাগ্রাফে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে এক্সপ্লেইন করব, আমাদের রিজন কি যে আমরা বিলিভ করি, আমরা এগ্রি করি এই স্টেটমেন্টের ক্ষেত্রে, সেটি আমাদেরকে এই থিসিস স্টেটমেন্টে বলে দিতে হবে। সো আমাদের রিজনটা কি? আমাদের প্রথম রিজন হচ্ছে অ্যাভেইলেবিলিটি, আমাদের সেকেন্ড রিজন নাম্বার 1 হচ্ছে অ্যাভেইলেবিলিটি, হুইচ মিনস এটা আমাদের বডি প্যারাগ্রাফে 1 এ যাবে। আমাদের রিজন নাম্বার 2 হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, হুইচ মিনস এটা আমাদের বডি প্যারাগ্রাফ 2 তে যাবে, রাইট। সেটা সুন্দর করে লিখি 2 তে, রাইট। সো এটি হচ্ছে আমাদের রিজন 1, রিজন 2। থিসিস স্টেটমেন্টে আমি আমাদের পরবর্তী যে বডি প্যারাগ্রাফ আমরা কি লিখব রিডারকে আমরা সেটিও বুঝিয়ে দিলাম। সো ইটস আ ভেরি পারফেক্ট থিসিস স্টেটমেন্ট হয়ে গেল। এবং অ্যাভেইলেবিলিটি দিয়ে এটিও বুঝছে যে রিডার পরবর্তী যে প্যারাগ্রাফটি রিডার পড়বে সেটি হবে কি নিয়ে? ইলেকট্রনিক মোডের অ্যাভেইলেবিলিটি নিয়ে, অর্থাৎ ইলেকট্রনিক মোড যে কতটুকু অ্যাভেইলেবল, কতটুকু আমাদের হাতের মুঠোয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা লিখব, এক্সপ্লেইন করব প্রথম বডি প্যারাগ্রাফে। এবং পরবর্তী বডি প্যারাগ্রাফ অর্থাৎ সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমরা লিখবো যে ইলেকট্রনিক মোড যে কতটুকু কম প্রাইস, কতটুকু চিপ প্রাইস হচ্ছে, কতটুকু অ্যাফোর্ডেবল হচ্ছে, সেটা নিয়ে আমরা লিখবো। দেখেন অ্যাফোর্ডেবিলিটি আমরা যখন নিয়ে আসছি, আমরা কিন্তু আবার এইটাকেও অ্যাকসেপ্ট করে নিচ্ছি উইদাউট পে, অর্থাৎ ফ্রি কম প্রাইসে আমরা অনলাইনে কিছু জিনিস পড়তে পারবো বা ভার্চুয়ালি পড়তে পারবো, রাইট। সো আমরা এখানে কিন্তু কোয়েশ্চেনটাকেও আবার পুরোপুরিভাবে বা স্টেটমেন্টটাকে পুরোপুরিভাবে সাপোর্ট করে দিচ্ছি আমাদের থিসিস স্টেটমেন্টের মাধ্যমে। সো এগেইন যদি রিপিট করি, থিসিস স্টেটমেন্টে কি থাকবে? আমার অপিনিয়ন, দ্যাটস ওয়াই উই বিগিন উইথ ইন মাই অপিনিয়ন। দেন আমরা এগ্রি করি না ডিসএগ্রি করি সেটি বুঝাবো। এখানে কিভাবে বুঝাচ্ছি? এখানে বুঝাচ্ছি শিওরলি বি অন দ্য ভার্জ অফ বিকামিং মোর পপুলার। সো শিওরলি কিছু একটা হবে মানে আমরা এগ্রি করছি। আমরা এখানে আমাদের থিসিস স্টেটমেন্টের রিজনিং বলে দিব যে কেন এগ্রি করছি। আমরা প্রথমত এগ্রি করছি অ্যাভেইলেবিলিটির কারণে, দ্বিতীয়ত এগ্রি করছি আমরা অ্যাফোর্ডেবিলিটির কারণে, রাইট। দেন আমরা হচ্ছে এখানে রিপিটিশন অ্যাভয়েড করার জন্য ইলেকট্রনিক মোড ওয়ার্ডটা এনেছি, যাতে করে অনলাইন রিডিং এই টাইপ ওয়ার্ডগুলোকে আমরা রিপিট না করি। আমরা ট্র্যাডিশনাল ম্যানার ওয়ার্ডটা এনেছি, যাতে করে নিউজ পেপার, বুক, প্রিন্টেড পেজেস এই টাইপ ওয়ার্ডগুলো যাতে রিপিট না হয়, আমরা ট্র্যাডিশনাল ম্যানার ওয়ার্ডটি আবার এনেছি। আমরা পুরোপুরি যদি একটি 3 সেন্টেন্সেসের ইন্ট্রো দেখি, একটি কমপ্লিট ইন্ট্রো কিরকম হবে। প্রথমে হুক সেন্টেন্স, ইট উইল বি হার্ড টু রিকল দ্য লাস্ট ডে ইন আওয়ার লাইভস when we used to wake up in the morning and watch our dad sitting in his rocking chair with a newspaper in his hand and a sturdy reading glass. ফার্স্ট সেন্টেন্স গেল হুক সেন্টেন্স হিসেবে। এই হুক সেন্টেন্সে আমাদের পুরো টাইটেলটা বোঝা যাচ্ছে যে আমরা পুরো রাইট আপটি কি নিয়ে লিখবো, পাশাপাশি আমাদের এটিও বোঝা যাচ্ছে যে আমরা কিভাবে রিডারকে অ্যাট্রাক্ট করছি, আমরা রিডারকে নস্টালজিয়া দিয়ে অ্যাট্রাক্ট করছি এখানে। সেকেন্ড সেন্টেন্স শুরু হচ্ছে এখান থেকে, দ্য টাইম ইজ অ্যাট দ্য কর্নার অফ আওয়ার আইজ when printed pages become like an extinct species and online readings will take over our lives if it has not already. সেকেন্ড সেন্টেন্স দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই আমাদের যে ফার্স্ট সেন্টেন্সটা ছিল হুক সেন্টেন্স, সেটির একটি ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম এখানে। সো দিস ইজ আওয়ার সেকেন্ড সেন্টেন্স। আমরা এখানে
স্টেটমেন্টটাকে একটু প্যারাফ্রেজ করে দিলাম। লাস্ট সেন্টেন্স হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা শুরু করছি কি দিয়ে? ইন মাই অপিনিয়ন দিয়ে। In my opinion, due to availability and affordability, দুইটা রিজন আমাদের, the electronic modes will surely be, this is our agreement, on the verge of becoming more popular than traditional manners in the near future. So this is the third sentence, which is the most important thesis statement. So তিনটি সেন্টেন্স দিয়ে আমাদের ইন্ট্রোটা কমপ্লিট হলো। ইন্ট্রো কমপ্লিট করার পরে এবার আমরা চলে যাব কিভাবে এই সেম কোয়েশ্চেনে এই সেম থিসিস স্টেটমেন্ট দিয়ে আমরা কিভাবে সেম ইন্ট্রো দিয়ে আমরা কিভাবে এবার বডি প্যারাগ্রাফ লেখা শুরু করব।